দাবার খেলায় সবচেয়ে শক্তিশালী গুটিটা রাজা নয়, আবার সবচেয়ে বেশি চলতে পারে এমন গুটিও নয়। অনেক সময় পুরো খেলার ভাগ্য বদলে দেয় এমন একজন খেলোয়াড় যাকে বোর্ডে দেখা যায় না, যে নিজে যুদ্ধ করে না কিন্তু ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। ভারতের রাজনীতিতে গত এক যুগ ধরে এমন একজন মানুষের নাম বারবার ফিরে এসেছে। তিনি কখনো প্রধানমন্ত্রী হননি, কখনো মুখ্যমন্ত্রীও নন, অনেকদিন পর্যন্ত তিনি ছিলেন না কোনো নির্বাচিত জনপ্রতিনিধিও। তবু ভারতের সবচেয়ে বড় বড় রাজনৈতিক বিজয়ের গল্পে তার ছায়া ছিল। তার নাম প্রশান্ত কিশোর, ইন্ডিয়াস মোস্ট ফেমাস পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। কিন্তু প্রতিটি কিং মেকারের জীবনেই একটা মুহূর্ত আসে যখন প্রশ্ন ওঠে, অন্যদের রাজা বানানো সহজ, কিন্তু নিজে কি রাজা হওয়া যায়? 2026 সালের আগস্ট, বিহারের একটি উপনির্বাচন, একটি আসন যেটিকে 3 দশক ধরে বিজেপির দুর্গ বলা হতো। আর সেই দুর্গেই প্রশান্ত কিশোর জিতে গেলেন 19,246 ভোটে। জয়ের পর তিনি একটি মাত্র বাক্য বললেন, 30 বছরের দুর্গ 30 দিনেই ভেঙে পড়েছে। কিন্তু এটা কি সত্যিই শুধু একটা দুর্গের পতন, নাকি ভারতের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা? একজন নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট আজ যাকে ভারতের রাজনৈতিক মহল চেনে, তিনি কিন্তু রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করেননি। বিহারের বক্সার জেলার এক সাধারণ পরিবারে জন্ম, পড়াশোনা করেছেন জনস্বাস্থ্য নিয়ে, এরপর কাজ করেছেন জাতিসংঘের একটি স্বাস্থ্য কর্মসূচিতে, অর্থাৎ রাজনীতি নয়। তার প্রথম পরিচয় ছিল একজন পাবলিক হেলথ প্রফেশনাল, কিন্তু এরপরই তার জীবনে আসে এক অদ্ভুত মোড়। 2014 সালের আগে ভারতের নির্বাচনী প্রচারণা অনেকটাই ছিল প্রচলিত ধারার, বড় বড় জনসভা, পোস্টার, মিছিল, সংবাদপত্রে বিজ্ঞাপন। কিন্তু সেই সময় থেকেই নির্বাচনী প্রচারণায় প্রবেশ করতে শুরু করে ডেটা, মাইক্রো টার্গেটিং, ডিজিটাল যোগাযোগ, ভোটারের আচরণ বিশ্লেষণ। আর এই পরিবর্তনের অন্যতম আলোচিত নাম হয়ে ওঠেন প্রশান্ত কিশোর। 2014 সালে নরেন্দ্র মোদীর প্রচারণায় তার ভূমিকা তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক রাজনৈতিক দল একই মানুষকে ডাকতে শুরু করে। 2014 বিজেপি, 2015 নীতিশ কুমার, 2017 পাঞ্জাবে কংগ্রেস, 2019 জগনমোহন রেড্ডি, 2020 অরবিন্দ কেজরিওয়াল, 2021 মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন একবার, ভারতের একেবারে ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলো একজন মানুষকে নিয়েই ভাবছে, কারণ তিনি মতাদর্শ বিক্রি করতেন না, তিনি বিক্রি করতেন নির্বাচন জেতার কৌশল। এই কারণেই ভারতের সংবাদ মাধ্যম তাকে নাম দেয় ইলেকশন উইজার্ড। আবার অনেকে বলতেন দ্য কিং মেকার। কেন তিনি রাজনীতিতে নামলেন? মজার বিষয় হলো, প্রশান্ত কিশোর নিজেই একসময় বলেছিলেন ভারতের রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচন জেতার জন্য তার কাছে আসে, কিন্তু নির্বাচন শেষ হলেই পুরনো রাজনীতিতেই ফিরে যায়। অর্থাৎ কৌশল বদলায় কিন্তু রাজনীতি বদলায় না। এই হতাশা থেকেই জন্ম নেয় একটি নতুন ধারণা, নতুন পার্টি, জনসুরাজ পার্টি। কোনো হেলিকপ্টার প্রচারণা নয়, কোনো বিলাসবহুল রোড শো নয়, বরং হাজার হাজার কিলোমিটার হেঁটে বিহারের গ্রামে গ্রামে যাওয়া, মানুষের কথা শোনা, তাদের সমস্যার নোট নেওয়া। এক অর্থে প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক পরামর্শক থেকে নিজেকে বদলে ফেললেন একজন মাঠের কর্মীতে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় ঝুঁকি। ভারতের রাজনীতিতে কিংমেকার অনেক দেখা গেছে, কিন্তু কিংমেকাররা সাধারণত নিজেরা নির্বাচনে নামেন না। কারণ যেদিন তারা নিজেরা ভোটে দাঁড়ান, সেদিন তাদের সব তত্ত্বের পরীক্ষা শুরু হয়। মানুষ তখন আর জিজ্ঞেস করে না আপনি কাকে জিতিয়েছেন, মানুষ তখন জানতে চায় আপনাকে কেন ভোট দেব। প্রশান্ত কিশোরও সেই পরীক্ষায় নামলেন, আর সেই পরীক্ষায় প্রথম বড় উত্তর এলো বিহারের একটি আসন থেকে, নাম বাঁকিপুর। কিন্তু এই বাঁকিপুর আসনটি কেন এত গুরুত্বপূর্ণ? কেন এই ফলাফল শুধু বিজেপিকেই নয়, আরজেডি, জেডিইউ, এমনকি পুরো ভারতীয় রাজনীতিকেই নতুন করে ভাবতে বাধ্য করেছে? আসল চমকটা কোথায়? বাঁকিপুরের গল্প বুঝতে হলে প্রথমে একটা সংখ্যা মনে রাখতে হবে। 2025 জনসুরাজ বিহারের বিধানসভা নির্বাচনে 238টি আসনে লড়েছিল, জিতেছিল একটিও না। ভোট পেয়েছিল মাত্র 3.44%। প্রশান্ত কিশোর নিজেও পরাজয়ের পুরো দায় নিয়েছিলেন,
অর্থাৎ মাত্র কয়েক মাস আগে যে দলকে অনেকে রাজনৈতিক পরীক্ষার ব্যর্থতা বলছিলেন, সেই দলই এবার এমন একটি আসন থেকে জিতল যেটি বিজেপি 1995 সাল থেকে ধারাবাহিকভাবে ধরে রেখেছিল। এখানেই বাঁকিপুরের গুরুত্ব। এটা শুধু একটি জয় নয়, এটা প্রশান্ত কিশোরের জন্য একটি প্রুফ অফ কনসেপ্ট। তিনি এতদিন বলতেন বিহারের প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক জায়গা তৈরি করা সম্ভব। 2025-এ তার প্রমাণ মেলেনি। 2026-এর বাঁকিপুরে প্রথমবার ভোটার যেন তাই বলল, হ্যাঁ সম্ভব। জিতলেন কিভাবে? কিন্তু প্রশ্নটা থেকে যায়, প্রশান্ত কিশোর জিতলেন কিভাবে? বিশ্লেষকদের কথায় এর কোনো একক উত্তর নেই। প্রথমত, বাঁকিপুরের ভোটাররা অন্য অনেক আসনের চেয়ে আলাদা। এখানে প্রচুর কলেজ, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয় ও হোস্টেল, আর ভোটারদের প্রায় 1/3 18 থেকে 29 বছর বয়সী। ফলে চাকরি, শিক্ষা আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো ইস্যু এখানে সরাসরি ভোটের সঙ্গে যুক্ত হয়েছে। সাম্প্রতিক ছাত্র আন্দোলনও এই ক্ষোভকে আরও রাজনৈতিক করে তুলেছে। দ্বিতীয়ত, বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে আত্মতুষ্টির একটা সুযোগ তৈরি হয়েছিল কিনা সেটাও প্রশ্ন। দলের পুরনো প্রার্থী নিতিন নবীন আসন ছাড়ার পর নতুন প্রার্থী বদল নিয়ে বিতর্ক এবং স্থানীয় স্তরে অসন্তোষ, সব মিলিয়ে বিজেপির সেই পুরনো উইনিং ফর্মুলা এবার পুরোপুরি কাজ করেনি। তৃতীয়ত, প্রশান্ত কিশোরের নিজের নামটাই এখানে বড় অ্যাসেট। তিনি নতুন দলের নেতা হলেও নতুন রাজনৈতিক মুখ নন। 1 দশক ধরে ভারতের বড় বড় নির্বাচনের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। ফলে অন্য কোনো নতুন দলের প্রার্থীর যে পরিচিতির সমস্যা থাকতো, তার ক্ষেত্রে সেটা ছিল না। 2025-এর ব্যর্থতার পরও জনসুরাজ যে মাঠ ছাড়েনি, সেটাও তার পক্ষে গেছে। আর চতুর্থ কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শুধু বিজেপির বিরোধী ভোট চাননি, তিনি চেষ্টা করেছেন বিজেপি বনাম আরজেডি এই পুরনো 2 মেরুর বাইরে একটা তৃতীয় জায়গা তৈরি করতে। অর্থাৎ বিজেপিকে ভোট দেব না এবং আরজেডিকেও ভোট দেব না, এই 2 ধরনের ভোটারকে একই জায়গায় আনার চেষ্টা। ফলাফল বলছে অন্তত বাঁকিপুরে সেই পরীক্ষাটা কাজ করেছে। তাই এই জয়কে শুধু জেনজির জয় কিংবা শুধু বিজেপির বিরুদ্ধে ক্ষোভের জয় বলা ঠিক হবে না, বরং এটা হতে পারে একজন পরিচিত রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টের ব্যক্তিগত ব্র্যান্ড, তরুণদের ইস্যুভিত্তিক ক্ষোভ, বিজেপির স্থানীয় দুর্বলতা, পুরনো 2 দলের বাইরে যাওয়ার ইচ্ছা, এসবের যোগফল। তবে এটাকে বিজেপির পতন বলা ভুল হবে, কারণ বাঁকিপুরের ফল পুরো বিহারের ফল নয়। আর বিজেপির সংগঠন, বুথ নেটওয়ার্ক, আরএসএস এর সামাজিক ভিত্তি এবং জাতীয় নেতৃত্ব এসব এখনো বড় শক্তি। কিন্তু বিপদটা অন্য জায়গায়। বাঁকিপুর ছিল বিজেপির জন্য সেফ সিট হিসেবে পরিচিত। এমন একটি আসন যেখানে দলীয় পরিচয় প্রার্থীর পরিচয়ের চেয়েও শক্তিশালী হতে পারে। সেই আসনেই যদি ভোটার একজন নতুন দল এবং নতুন প্রার্থীর দিকে যেতে পারেন, তাহলে বিজেপিকে ভাবতে হবে কোথায় তাদের পুরনো ভোটাররা অসন্তুষ্ট। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে শিক্ষা, চাকরি ও পরীক্ষা ব্যবস্থা নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, তার সঙ্গে এই ফলের সময়কালও গুরুত্বপূর্ণ। বাঁকিপুরে ভোটারদের প্রায় 1/3 18 থেকে 29 বছর বয়সী, অর্থাৎ জেনজির উপস্থিতি এখানে অস্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ। তাই বিজেপির জন্য বার্তাটা একটি আসন হারানো নয়, বার্তাটা হলো পুরনো রাজনৈতিক আনুগত্যের জায়গায় যদি ইস্যু বেসড ভোটিং ঢুকতে শুরু করে, তাহলে সেফ সিটও সেফ থাকে না। এখানে গল্পটা আরো ইন্টারেস্টিং, কারণ জনসুরাজ যদি শুধু বিজেপির ভোট কাটত, তাহলে আরজেডি হয়তো স্বস্তিতে থাকতো। কিন্তু সমস্যা হলো, সে যদি আরজেডির ভোটও নিতে শুরু করে। বাঁকিপুরের ফল নিয়ে প্রকাশিত বিশ্লেষণে এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে যে আরজেডির ঐতিহ্যগত মুসলিম যাদব ভোটের একটি অংশ জনসুরাজের দিকে গেছে। এমনকি ফলের পর তেজস্বী যাদব দলের সব সাংগঠনিক ইউনিট ভেঙে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা যদি শুধু বাঁকিপুরের ঘটনা না হয়, তাহলে বিহারের রাজনীতি এতদিনের বিজেপি বনাম আরজেডি দ্বিমেরুকরণ থেকে বেরিয়ে 3 কোণের লড়াই হয়ে যেতে পারে। আর তৃতীয় শক্তি হিসেবে জনসুরাজের সবচেয়ে বড় সুবিধা, সে বিজেপির বিরুদ্ধে এন্টি বিজেপি ভোট চাইতে পারে, আবার আরজেডির পুরনো রাজনীতিতে অসন্তুষ্ট ভোটারদেরকেও বলতে পারে দুটোর কোনোটাই নয়। তাহলে কি প্রশান্ত কিশোরই বিহারের পরবর্তী বড় নেতা? এখনই এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, কারণ উপনির্বাচন আর সাধারণ নির্বাচন এক জিনিস নয়।
উপনির্বাচনে স্থানীয় ইস্যু, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ভোটারের আচরণ অনেক বেশি প্রভাব ফেলতে পারে। সাধারণ নির্বাচনের সামনে আসে দল, জোট, জাতীয় নেতৃত্ব, বৃহত্তর রাজনৈতিক সমীকরণ। তাই বাঁকিপুরের জয় প্রশান্ত কিশোরকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু এখন তার সবচেয়ে বড় পরীক্ষা, এই মডেল কি বিহারের অন্য আসনেও কাজ করবে? 2025 সালে জনসুরাজ 238টি আসনে লড়ে একটিও জিততে পারেনি। তারপর মাত্র কয়েক মাসের ব্যবধানে বিজেপির দুর্গে এই জয়। অর্থাৎ উত্থানটা দ্রুত, কিন্তু সেই উত্থান স্থায়ী কিনা তার উত্তর এখনো বাকি। কারণ একটি দুর্গ জয় করা কঠিন, কিন্তু পুরো রাজ্যের রাজনীতি বদলে দেওয়া তার চেয়েও কঠিন।